হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে ক্লাস 12-এর রায় অ্যান্ড মার্টিনের যে মডেল কোশ্চেন সেট তার মডেল কোশ্চেন পেপার 4। এর আগে মোট 3টে মডেল কোশ্চেন সেট কমপ্লিট হয়ে গেছে। যারা ওগুলো এখনও দেখোনি অবশ্যই ওইগুলো দেখে নেবে। আর এই মডেল কোশ্চেন সেট যেটা শুরু হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং প্রত্যেকটা এমসিকিউ এর যে অ্যান্সার আজকের এই ভিডিওতে এমসিকিউগুলোই করানো হবে। এমসিকিউগুলোর অ্যান্সার ভালো করে লিখে নেবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, মডেল কোশ্চেন সেট 4-এর প্রথম যে এমসিকিউটা আছে, কি বলেছে? বায়ু মাধ্যমে রাখা একটি ঘনকের ভিতরে কিউ আধান রাখা আছে। ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে। দেখো, গাউসের উপপাদ্য থেকে আমরা জানি যে কোনো একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটা সমান হয় ওই তলের অভ্যন্তরে যে আধান আছে সেটা বাই কত এপসাইলন নট। তাহলে এখানে দেখো 1 নম্বরের যে এমসিকিউ সেটা অনুসারে আমরা গাউসের উপপাদ্য যেটা সেটা থেকে ক্যালকুলেশন করব, মানে ওই কোশ্চেনটার অ্যান্সার। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস এটাই হচ্ছে কি মোট তড়িৎ ফ্লাক্স। এটা সমান ওর অভ্যন্তরে যে আধানটা আছে, এখানে ঘনকের অভ্যন্তরে যে আধান আছে সেটাকে বলে দিয়েছে কত কিউ বাই কত এপসাইলন নট। তাহলে এটাই হবে অ্যান্সার, কিউ বাই এপসাইলন নট। অর্থাৎ দেখো অপশান এ যেটা সেটা হবে সঠিক উত্তর। এবার এখানে আর একটা কোশ্চেনও থাকে যে ঘনকের প্রতিটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত। তাহলে দেখো এই যে কোশ্চেনটা এটা হচ্ছে ওই ঘনকের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স। যদি কোশ্চেন এরকম বলতো যে একটা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে তখন দেখো এইভাবে করতে হবে যে 6টা তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত কিউ বাই এপসাইলন নট। তাহলে একটা তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে কিউ বাই 6 এপসাইলন নট। এটাও ভালো করে মনে রাখবে, এটাও অনেক সময় এমসিকিউতে দেয়। তাহলে একটা তলের মধ্য দিয়ে হলে তখন কত হতো কিউ বাই 6 এপসাইলন নট। এখানে ওই ঘনকটার মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ক্যালকুলেশন করতে বলেছে, ওই জন্য এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 2 নাম্বার, কি বলেছে? এক্স কমা 0 বিন্দুতে রাখা ধনাত্মক আধান প্লাস কিউ এবং মাইনাস এক্স কমা 0 বিন্দুতে রাখা ঋণাত্মক আধান মাইনাস কিউ এর জন্য 0 কমা ওয়াই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে ছবি আঁকি তাহলে এইরকম টাইপের হবে। এটা ধরো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা পজিটিভ এক্স অক্ষ, এটা নেগেটিভ এক্স অক্ষ। তাহলে এখানে এই যে বিন্দু, এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি এক্স কমা 0 আর এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি মাইনাস এক্স কমা 0। এবার দেখো কোশ্চেনে বলেছে এক্স কমা 0-তে যে আধানটা আছে এখানে এটা প্লাস কিউ আর এখানে যে আধানটা আছে সেটা কি মাইনাস কিউ। তাহলে এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা দেখো অ্যাকচুয়ালি কত আসবে 2x আসবে। অ্যাকচুয়ালি দেখো এই দুটো আধান মিলে কি একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, তাই তো? আর আমাদেরকে তড়িৎ ক্ষেত্র যেটা ক্যালকুলেট করতে বলেছে, এখানে একটা বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 কমা ওয়াই। এটা এই কেসটা দেখো আমরা যেটা পড়েছি যে একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার রাশিমালা, ঠিক সেই রকম। তাহলে এখানে বা আরেকভাবে তুমি করতে পারো, এখানে জাস্ট তোমাকে অভিমুখটা জানতে চেয়েছে কোন অভিমুখে হবে। আমরা জানি যে একটা তড়িৎ দ্বিমেরু তার অভিমুখ কোন দিক থেকে কোন দিকে হয়, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে হয়। তাহলে এটা মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করলো যার আধান হবে এই অভিমুখ হবে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। আর আমরা এর আগে দেখবে অলরেডি ক্যালকুলেশন করেছি বা দেখেছি একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা সেটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ যেদিকে হয় তার উল্টো দিকে হয়। অ্যাকচুয়ালি এই যে বিন্দু, এই বিন্দুতে প্রাবল্য যেটা ই
সেই এর অভিমুখ হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এবার যদি তুমি না বুঝতে পারো, দেখো ওটা যদি না মনে থাকে তাহলে এইভাবে দেখো, এটা মাইনাস কিউ আর এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র মানে কি এখানে একটা একক ধনাত্মক আধান আছে, তাহলে সেই একক ধনাত্মক আধানটাকে এই আধানটা কি টানবে, অর্থাৎ মাইনাস কিউ এর জন্যে এই 0, বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা যদি U1 হয় তাহলে U1 এর অভিমুখ দেখো এই দিকে হবে। এবার একে যদি তুমি দুটো উপাংশ ভাঙো, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তাহলে U1 এর এই দিকে একটা উপাংশ হবে দেখো U1 cos থিটা, আর এই দিকে আর একটা উপাংশ থাকবে সেটা U1 sin থিটা। ঠিক একই রকমভাবে প্লাস কিউ এর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা দেখো এই দিকে হবে, এটা হচ্ছে E2, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় দেখো এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে E2কে যদি তুমি দুটো উপাংশে ভাঙো, একটা দেখো আসবে এই দিকে E2 cos থিটা, আর এই দিকে যেটা আসবে E2 sin থিটা। এবার E1 আর E2 পরস্পর কী হবে, সমান হবে। তাহলে দেখো এই নিচের দিকে যেটা আছে U1 sin থিটার, উপরের দিকে যেটা আছে E2 sin থিটা, তাহলে একটা আর একটা সমান এবং বিপরীতমুখী, ওই জন্য ওরা একে অপরকে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। লব্ধি যেটা, সেই লব্ধিটা দেখো এই দিকে থাকছে, এইদিকে মানে এই অক্ষটা হচ্ছে কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে এটা সঠিক উত্তর হবে অপশান বি, নেগেটিভ এক্স অক্ষ বরাবর। এইটা বোঝা গেল, মাইনাস এক্স অক্ষ বরাবর হবে তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে দেখো 3 নাম্বার, কি বলেছে, প্রদত্ত বর্তনীতে এ ও বি এর তুল্য রোধ হবে। আচ্ছা, এখানে দেখো এই মাঝখানে যেটা, সেই মাঝখানের বিন্দুটা এ আর ওই দিকের একটা প্রান্ত হচ্ছে কি বি। তাহলে ওই যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা অনুসারে দেখো প্রত্যেকটা রোধের শুরু হচ্ছে কোন বিন্দু, এ বিন্দু, আর প্রত্যেকটা রোধের শেষ হচ্ছে বি বিন্দু। তার মানে ওই যে 4টে রেজিস্ট্যান্স আছে সেই 4টে রেজিস্ট্যান্স পরস্পরের কী হবে, সমান্তরাল সমবায়ী থাকবে। দেখো প্রত্যেকটা রোধ তার শুরু এ এবং শেষ হচ্ছে বি। দেখো এই যে রেজিস্ট্যান্স, এটার শুরু এইটা, শেষ কোথায় গিয়ে হয়েছে, বিতে। এটা শুরু এইটা, শেষ এইটা, এটা আবার কার সঙ্গে যুক্ত, বিতে। এই রেজিস্ট্যান্সটা শুরু এ, শেষ এইটা, এটা আবার বি এর সঙ্গে যুক্ত, এটারও তাই দেখো বি এর সঙ্গে যুক্ত। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্স তার স্টার্টিং পয়েন্ট এ আর এন্ড পয়েন্ট হচ্ছে কি বি, তার মানে তারা কি প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি R' হয় তাহলে 1/R' সেটা সমান কি আসবে, 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস 1/R। তাহলে 1/R' এটা সমান অ্যাকচুয়ালি দেখো কত আসবে, 4/R। তাহলে R' এটা সমান কত, R/4। তাহলে ওটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আসবে সেটা হচ্ছে দেখো অপশান সি, R/4। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু। আচ্ছা, এরপরে যেটা বলেছে 4 নাম্বার, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনের গতির সঞ্চার পথ হবে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনের গতির সঞ্চার পথ। এখানে একটা জিনিস মনে রাখবে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন গতিশীল হয় তার গতিপথটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা ডিপেন্ড করছে সেই ইলেকট্রনটা ওই তড়িৎ ক্ষেত্রে কীভাবে গতিশীল। তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ইলেকট্রন গতিশীল হয় তাহলে তার যে গতিপথ সেই গতিপথটা হবে কি সরলরৈখিক, আর যদি ইলেকট্রনটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয় তাহলে তার গতিপথ হবে কীরকম, অধিবৃত্তাকার। কারণ আমরা জানি যে কোনো একটা আধানের উপরে ক্রিয়াশীল যে তড়িৎ বল F, এটা সমান আমরা কি জানি, Q × E। এবার যদি ইলেকট্রনটা তড়িৎ ক্ষেত্র বরাবর গতিশীল হয় তাহলে সে সরলরেখা পথে যাবে, আর যদি লম্বভাবে গতিশীল হয় তাহলে অধিবৃত্তাকার হবে। হয়তো দেখা যাচ্ছে এরকম হলো একটা সুষম তড়িৎ ক্ষেত্র এই দিকে আছে, আর এই অভিমুখে কি ইলেকট্রনটা গতিশীল, অর্থাৎ E মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ইলেকট্রনটা কি 90 ডিগ্রি কোণ করে গতিশীল। তাহলে ইলেকট্রনের যে গতিপথ সেই গতিপথটা তোমার এরকম টাইপের হবে। ঠিক আছে, তাহলে এর যে গতিপথ সেই গতিপথটা অ্যাকচুয়ালি কীরকম হবে, অধিবৃত্তাকার।
এবার এইগুলার ক্যালকুলেশনও করা আছে। যারা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের আমার ইউটিউবের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে, ওখানে প্রত্যেকটা জায়গা কনসেপচুয়ালি ভালো করে পড়ানো আছে। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের ওখান থেকে কোনো কোশ্চেন আটকাবে না। আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, ভি কি বলেছে, একটি তিরস চৌম্বক পদার্থের চৌম্বক ভ্রামকের মান কত। তাহলে একটা তিরস চৌম্বক পদার্থ, তার চৌম্বক ভ্রামকের যে মান, সে মান হবে কত, 0। ভালো করে মনে রাখবে, তিরস চৌম্বক পদার্থ তার চৌম্বক ক্ষেত্রের যে মান সেটা কি 0, কারণ তিরস চৌম্বক পদার্থের ভিতরে কোনো চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকে না বা চৌম্বক দ্বিমেরু থাকে না। তাহলে চৌম্বক দ্বিমেরু যদি না থাকে তাহলে তার চৌম্বক দ্বিমেরু ভ্রামকের যে ভ্যালু সেটা কত হবে, 0 হবে। আচ্ছা, এখানে তাহলে এটার অ্যান্সার হবে কোনটা, 0। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, ভিআই, কোনো ডায়নামার ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে। দেখো, ডায়নামা মানে যেখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। ডায়নামা 2 রকমের হয়, একটা এসি ডায়নামা, একটা ডিসি ডায়নামা। আমরা অলরেডি দেখো এসি ডায়নামা বা এসি কারেন্ট কিভাবে তৈরি করা হয় সেগুলো পড়েছি। ক্লাস 12-এর একটা চ্যাপ্টার আছে অল্টারনেটিং কারেন্ট। সেই অল্টারনেটিং কারেন্টেরও প্রত্যেকটা ভিডিও বা টোটাল চ্যাপ্টার সেখানে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে ওগুলাও দেখে নিতে পারো। হ্যাঁ, কেউ যদি ভাবে যে আমার ইউটিউব চ্যানেল দেখে টোটাল ক্লাস 12-এর ফিজিক্সের প্রিপারেশান নেব, তাহলে এখানে থেকেই কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা থিওরি ক্লাস খুব সুন্দরভাবে করানো আছে সেখানে। দেখো, বা তোমরা হয়তো অলরেডি সবাই পড়ে নিয়েছো, অল্টারনেটিং কারেন্টে তড়িৎচালক বল যে সৃষ্টি হয়, সেই তড়িৎচালক বলের রাশিমালা দেখবে, এটা হয় ই সমান এন বি এ ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। এটা হচ্ছে তড়িৎচালক বলের কি ফর্মুলা, যেখানে এনটা হচ্ছে ওই যে তোমার ডায়নামাতে যে আর্মেচারটা থাকে। হ্যাঁ, ডায়নামা এইভাবে তৈরি, এইদিকে একটা আর এইদিকে একটা চৌম্বক থাকে, আর এখানে কি থাকে, একটা আর্মেচার বা আয়তাকার কুণ্ডলী থাকে। ঠিক আছে, সেটাকে এর মধ্যে কি করা হয়, একটা ওমেগা কৌণিক বেগে ঘোরানো হয়। আর এই আর্মেচারের পাক সংখ্যা এন, আর বিটা হচ্ছে এর মাঝখানে যে ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র থাকছে সেটা, এটা হচ্ছে আর্মেচারের কি ক্ষেত্রফল। আর ওমেগাটা হচ্ছে এই যে আর্মেচার এখানে আছে, সেই আর্মেচারটাকে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগে কি করা হচ্ছে, ঘোরানো হচ্ছে। এবার এই কোশ্চেনে বলেছে কৌণিক বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে দেখো এখান থেকে বাকি সবগুলো যদি ধ্রুবক থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই প্রপোর্শনাল টু কি ওমেগা, তাই না। তড়িৎচালক বল যেটা, সেটা কৌণিক বেগ বা ঘূর্ণন বেগ যেটা আছে তার সঙ্গে কি প্রপোর্শনাল। তাহলে যদি কৌণিক বেগ দ্বিগুণ করা হয় তাহলে নিশ্চয়ই তড়িৎচালক বলও কী হবে, দ্বিগুণ হবে। তাহলে এখানে দেখো বলেছে ঘূর্ণন বেগকে দ্বিগুণ করা হলো, তাহলে এখানে তড়িৎচালক বল যেটা সেটাও কী হবে, দ্বিগুণ হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দ্বিগুণ হবে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, ভি ডাবল আই কী বলেছে, কোনটির মাত্রা সময়ের মাত্রা নয়। তাহলে প্রথম অপশান দেখা গেছে এল বাই আর, তাহলে ওর মাত্রা কি আসছে সেটা আমরা দেখব। তাহলে এল বাই আর এর মাত্রা যদি আমাদেরকে জানতে হয় তাহলে এল এর মাত্রা জানতে হবে আর আর এর মাত্রা জানতে হবে। আচ্ছা, এলটা কি, এলটা হচ্ছে এখানে সাবেশাঙ্ক, সাবেশাঙ্কের যে মাত্রা সেটা কিন্তু এবার আমরা নির্ণয় করব। দেখো কিভাবে নির্ণয় করছি, মাত্রাগুলো সবগুলো আমি নির্ণয় করছি। সাবেশাঙ্ক এল, তাই তো, এই এল এর মাত্রা নির্ণয় করবো। এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আমরা কি জানি, যে ফাই ইকুয়াল টু এল আই হয়। নিশ্চয়ই তোমরা তড়িৎচুম্বক আবেশ চ্যাপ্টারে এটা অলরেডি পড়েছো, ফাই সমান এল আই। তাহলে এল সমান কত হবে, এল সমান হবে ফাই বাই আই, ফাই বাই আই। ফাইটা হচ্ছে কি চৌম্বক ফ্লাক্স, এই চৌম্বক ফ্লাক্সের মাত্রা সেটা যদি তুমি না জানো তাহলে দেখো এখান থেকে বার করতে পারবে যে ফাই ইকুয়াল টু কি হয়, বি এ কস থিটা। চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি ডট এ, বা এটাকে ভাঙলে দেখো বি এ কস থিটা হয়। ঠিক আছে, এবার তাহলে ফাইয়ের মাত্রা হচ্ছে বি এর মাত্রা ইন্টু এর মাত্রা, কস থিটার যেহেতু কোনো মাত্রা নেই। এবার তাহলে বি এর মাত্রা কি, বি এর মাত্রাও যদি তুমি না জানো
দেখো আমরা জানি চৌম্বক বল এফ বি এটা সমান হয় কিউ ভি বি সাইন থিটা, এটা হয়। যেখানে লিখছি তাহলে এখান থেকে বি সমান কত আসবে, বি সমান দেখো আসবে এফ বাই কিউ ভি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা দেখো মাত্রাগুলো পেয়ে যাব, মানে বি এর মাত্রা পেয়ে যাব। তাহলে বি সমান এইটা, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ারে -2, নিচে আছে কি কিউ, কিউটা হচ্ছে আধান, আধানের মাত্রা হচ্ছে কি আই টি, আর ভিটা হচ্ছে বেগ, এর মাত্রা এল টি টু দি পাওয়ারে -1 এটা। তাহলে এখান থেকে দেখো অ্যাকচুয়ালি এই এল এল কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে এম, এখানে এটাও দেখো কেটে যাচ্ছে টি টি, তাই তো। তাহলে এখানে বি এর মাত্রা কি আসছে এম টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -1, সেই মাত্রাটা এখানে বসাচ্ছি। তাহলে দেখো এম টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -1, আর এখানে এ আছে, এ মানে এল স্কোয়ার। তাহলে আলটিমেট ফাইয়ের মাত্রা হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -1। এটা কার মাত্রা পেলাম, ফাইয়ের মাত্রা। তাহলে এখান থেকে এল এর মাত্রা পেয়ে যাব, এল এটা সমান দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -1 বাই নিচে কত আই। তাহলে আলটিমেট আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -2। এটা কার মাত্রা পেলাম, এল এর মাত্রা। আমাদেরকে কার মাত্রা ক্যালকুলেশন করতে বলেছে, এল বাই আর। তাহলে এল এর মাত্রাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে ফাইয়ের মাত্রা আসলো, ফাইয়ের মাত্রাটা তোমরা ভালো করে মনে রাখবে। এখানে দেখো বি এর মাত্রা পেলাম, বি এর মাত্রাটাও ভালো করে কি মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে এটা হলো কার মাত্রা, এল এর মাত্রা। আর একটা কার মাত্রা লাগবে, আর এর মাত্রা। দেখো আর এর মাত্রা কিভাবে ক্যালকুলেশন করব আমরা জানি ভি সমান কি আই আর। তাহলে আর সমান এখান থেকে কত হবে, ভি বাই আই। এবার ভিটা কি বিভব, বিভবের মাত্রা কি সেটা হয়তো তুমি জানো না, তাহলে বিভবের মাত্রাটাও তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে। কারণ বিভব ভি এটা সমান আমরা কি জানি ডাব্লু বাই কিউ। তাহলে ডাব্লুটা হচ্ছে কি কার্য, কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2, আর নিচে দেখো কি হবে আধান, আধানের মাত্রা আইটি। তাহলে আলটিমেট কি আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই এর পাওয়ারে কত -1। তাহলে এখানে দেখো আর এর মাত্রা কি আসবে, ভি এর মাত্রা। এটা ভালো করে মনে রাখবে, অনেক জায়গায় কাজে লাগবে, আবার এটার মাত্রাও লিখতে দিতে পারে। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -1 বাই নিচে আবার কত আই। তাহলে আর এর মাত্রা যেটা আসবে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -1 না আই টু দি পাওয়ারে -2, এটা পেয়ে গেলাম আমরা। আমাদেরকে কার মাত্রা নির্ণয় করতে বলেছে, এল বাই আর, মানে সেটা সময়ের হবে কিনা দেখব। তাহলে এল এর মাত্রা বাই কী করবো আমরা, আর এর মাত্রা করব। তাহলে দেখো এবার, তাহলে এল বাই আর, এল এর মাত্রা দেখো আমরা এখানে পেয়েছি, সে মাত্রাটা বসাবো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -2 বাই নিচে কার মাত্রা, আর এর মাত্রা কি আছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -2। তাহলে এটা আই টু দি পাওয়ার -2, এটা আই টু দি পাওয়ার -2 কেটে গেল, এম এম কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল। এখানে কি পড়ে থাকছে, টি টু দি পাওয়ারে -2 আর নিচে টি টু দি পাওয়ার 3, তার মানে টি টু দি পাওয়ারে 1 বাই টি টু দি পাওয়ারে -1, এটা উপরে উঠে গেল, কী হয়ে গেল, টি হয়ে গেল। অর্থাৎ প্রথমে যে অপশানটা দেওয়া আছে এল বাই আর, তার মাত্রা কি সময়ের মাত্রার সঙ্গে সমান হচ্ছে। এরপরে আমরা কার মাত্রা নির্ণয় করব, আর সির মাত্রা। তাহলে আর সির মাত্রা নির্ণয় করতে গেলে আর এর মাত্রা তো আমরা জানি, সি এর মাত্রা কি ক্যালকুলেশন করতে হবে। সিটা কি এখানে ধারকত্ব, আমরা জানি ধারকত্ব সি, এটা সমান কি হয়, সি সমান হয় কিউ বাই ভি, সি সমান কি কিউ বাই ভি। তাহলে এখান থেকে দেখো কিউ এর মাত্রা যেটা সেটা হচ্ছে কি আই টি, আর ভি এর মাত্রা দেখো অলরেডি এখানে আমরা পেয়েছি
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -1। তাহলে এখান থেকে দেখো আলটিমেট সি এর যে মাত্রা আসছে এমটা উপরে তুলে দাও এম টু দি পাওয়ারে -1, আর এখানে এল টু দি পাওয়ারে দেখো কত হয়ে যাবে -2, আর এটা দেখো টি টু দি পাওয়ারে -3 আছে, এটা উপরে উঠলে টি টু দি পাওয়ারে 3, আর এখানে একটা টি আছে, তাহলে টি টু দি পাওয়ারে 4, আর এখানে আই টু দি পাওয়ার -1, এটা উপরে উঠলো, তাহলে এটা আয়ের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল আই স্কোয়ার। এটা হচ্ছে কার মাত্রা? সি এর মাত্রা। প্রত্যেকটা রাশির মাত্রা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমাদের যেটা ক্যালকুলেট করতে বলেছে সেটা কার মাত্রা? আমাদের যেটা বলেছে তারপরে আর সি, তাহলে আর সির মাত্রা দেখো, তাহলে 2 নম্বর যেটা আর সি, আর এর মাত্রা অলরেডি আমরা পেয়েছি, এইটা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -3 আই টু দি পাওয়ারে -2 ইন্টু এখানে সি এর মাত্রা আছে, তাহলে এম টু দি পাওয়ারে -1 এল টু দি পাওয়ারে -2 টি টু দি পাওয়ারে 4, আর এটা দেখো আই স্কোয়ার। এবার দেখো কি আসছে, এখানে আই টু দি পাওয়ারে -2, এখানে আই স্কোয়ার কেটে গেল, এখানে এম আর এম টু দি পাওয়ার -1 কেটে গেল, এটা এল স্কোয়ার এল টু দি পাওয়ার -1 কেটে -2 কেটে গেল, এটা এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ারে -3, আর এখানে টি টু দি পাওয়ার 4, তাহলে কি আসছে? টি আসছে। হলো, তাহলে আর সির মাত্রা সময়ের মাত্রা হচ্ছে। এরপরে কি আছে? রুট এলসি। তাহলে 3 নম্বর দেখো যেটা দেওয়া আছে রুট এলসি। আচ্ছা, এলসির মাত্রাটাকে ক্যালকুলেশন করে 4 নম্বরে যেটা দেওয়া আছে, তাহলে তার রুট করলে হয়ে যাবে। এলসির মাত্রাটা দেখো, এলটা কি? সাবেশাঙ্ক। সাবেশাঙ্কের মাত্রা এখানে দেখো লেখা আছে এল, এলের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ারে -2 আই টু দি পাওয়ারে -2, আর সিটা কি? ধারকত্ব। এর মাত্রা দেখো এখানে আছে, তাহলে এম টু দি পাওয়ারে -1 এল টু দি পাওয়ারে -2 টি টু দি পাওয়ারে 4, আর এখানে আই স্কোয়ার। তাহলে দেখো এম টু দি পাওয়ারে -1 এম কেটে গেল, এল টু দি পাওয়ারে -2 এল স্কোয়ার কেটে গেল, আই টু দি পাওয়ারে -2 আই স্কোয়ার কেটে গেল, আর এখানে দেখো কি আছে? টি টু দি পাওয়ারে -2, আর এটা টি টু দি পাওয়ার 4, তাহলে এটার মাত্রা অ্যাকচুয়ালি কোনটা আসছে? টি স্কোয়ার। তাহলে আর এলসির মাত্রা টি স্কোয়ার, তাহলে নিশ্চয়ই রুট এলসির মাত্রা কী হবে? টি হবে। এখানে জানতে চেয়েছে কোনটি সময়ের মাত্রা নয়, তাহলে এটার উত্তর হবে রুট ওভার এলসি, কারণ রুট ওভার অফ এলসি না, এলসিটা, কারণ দেখো এলসির যে মাত্রা সেটা কত আসছে? টি স্কোয়ার। তাহলে এটার সঠিক উত্তর হবে কোনটা? অপশান ডিটা। ঠিক আছে, রুট এলসি আর সি এল বাই আর প্রত্যেকটার মাত্রা সময়ের মাত্রার সঙ্গে কি অভিন্ন। ভালো করে মনে রাখবে এগুলো। কোশ্চেন এটাও থাকতে পারে সময়ের সঙ্গে অভিন্ন এরকম কয়েকটা রাশির নাম লেখো, ঠিক আছে, বা হ্যাঁ এই রাশির নাম তোমাকে কি জানতে চাইতে পারে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বা স্যাটেলাইট যে কমিউনিকেশান, সেটাতে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তাহলে মনে রাখবে, উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। মাইক্রো তরঙ্গ মানে যার ফ্রিকোয়েন্সি কি অনেক বেশি বা তরঙ্গ দৈর্ঘ্য অনেক কি ছোট, বা এক কথায় যার শক্তি কি বেশি। উপগ্রহগুলো কি আমাদের যে বায়ুমণ্ডলের আয়ন স্ফিয়ার বা আয়ন স্তর তারে কি উপরে থাকে, তাহলে এই মাইক্রো তরঙ্গ সেটার যেহেতু ফ্রিকোয়েন্সি অনেক বেশি তোমার, সেই জন্যে সেটা কিন্তু এই যে আয়ন স্ফিয়ার, সে আয়ন স্ফিয়ারকে ভেদ করে তোমার ওই স্যাটেলাইট পর্যন্ত কি চলে যায়, যেটা অন্যগুলো পারে না। ঠিক আছে, ওই জন্য উপগ্রহ ব্যবস্থায় তোমার কি মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ কী করা হয়? ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, আইএক্স কি বলেছে? 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণের সামনে 40 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করলে প্রতিবিম্বটি হবে। দেখো কি কি বলে দিয়েছে এখানে।
ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে আর বস্তু দূরত্ব বলে দিয়েছে। অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণ এরকম ধরো একটা, এটা একটা অবতল দর্পণ, এটা হচ্ছে তার পোল বা মেরু, আর এখানে হয়তো থাকলো, আর এই জায়গাটা ধরো সেন্টার অফ কার্ভেচার সি, আর এটাকে বলা হয় কি প্রিন্সিপাল অ্যাক্সিস, আর মিডিলে থাকে কি এফ। তাহলে ফোকাস দৈর্ঘ্য 20, তাহলে এটা সি নিশ্চয়ই কথা হবে, পিসি যেটা সেটা 40 হবে, কারণ আমরা জানি আর ইকুয়াল টু কী হয় 2f হয়। তাহলে এই জায়গাটায় কী করা হয়েছে, একটা বস্তুকে রাখা হয়েছে। তাহলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব গঠনের নিয়ম আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি গেল, দিয়ে সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা ফোকাস দিয়ে চলে যাবে, আর একটা কোন দিক দিয়ে যাবে, ওই বক্রতা কেন্দ্র দিয়ে। তাহলে এখান থেকে একটা বক্রতা কেন্দ্র দিয়ে যদি যাই, এটাকে যদি আমরা এইভাবে বাড়িয়ে দিই, তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো একটা আলোক রশ্মি যায়, তাহলে আবার সেই দিকেই কি রিটার্ন করে। তাহলে এই দুটো আলোক রশ্মি যে জায়গাটায় মিট করবে সেখানে কী হবে, প্রতিবিম্ব। তাহলে দেখো প্রতিবিম্ব যেটা তৈরি হবে এইখানে, একটা জিনিস মনে রাখবে, বক্রতা কেন্দ্রে যদি বস্তুকে রাখা হয়, তাহলে বক্রতা কেন্দ্রে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে, এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে, এবং প্রতিবিম্ব যেটা হবে সেটা কী হবে, সৎ হবে এবং অবশীর্ষ। অবশীর্ষ মানে কি উল্টো। তাহলে এখানে দেখো অবশ্যই সৎ হবে এবং কী হবে, অবশীর্ষ হবে। তাহলে সৎ এবং অবশীর্ষ কোনটা আছে, দেখো অপশান সিটা, আর অপশান বিটা দেখো সৎ এবং সমশীর্ষ আছে, সমশীর্ষ হয় না। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সৎ এবং অবশীর্ষ। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 10 নম্বরের, কি বলেছে, ইয়ংয়ের পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে দূরত্ব 3 গুণ করলে বা 3 গুণ বাড়ালে ঝালর প্রস্থ কত গুণ বাড়বে? আচ্ছা, আমরা ঝালর প্রস্থের রাশিমালা জানি y সমান ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই কত 2d। 2dটা কী ছিল, ওই ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব। এখানে দেখবে এরকম ছিল ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, এই যে ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিয়েছিলাম কি 2d। তাহলে দেখো যদি ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই ঝালর প্রস্থ কী হবে, কমবে, কারণ ঝালর প্রস্থ ছিদ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব তার সঙ্গে কী হয়, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় বা ব্যস্তানুপাতিক। এবার ছিদ্র দুটোর দূরত্ব যেহেতু 3 গুণ করা হয়েছে, তাহলে এখানে ঝালর প্রস্থ নিশ্চয়ই কী হবে, 1/3 গুণ হয়ে যাবে, তাই না? তাহলে ছিদ্র, এবার তুমি এইভাবে করতে পারো যে y প্রপোর্শনাল টু 1/2d। তাহলে এখান থেকে দেখো 1/2, এটা সমান হচ্ছে 2d, এটা 1/2d। আচ্ছা, এটা 2d 2/2d1, যেহেতু ব্যস্তানুপাতিক। এবার পরে কি হয়েছে, 3 গুণ হয়ে গেছে, তার মানে এখানে যেটা সেটা 3 হয়ে যাবে, তাহলে y2 সমান হবে দেখো y1/3। তাহলে এটা সঠিক যে উত্তর, সেই সঠিক উত্তর হবে অপশান ডি, 1/3 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন আছে দেখো কি বলেছে, xi, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান, এদের ড্রিবগলি তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত হবে? দেখো গতিশক্তি সমান, আর আমরা জানি ড্রিবগলি প্রকল্পে কোনো একটা কণার বা আধানের তরঙ্গদৈর্ঘ্য, তার যে রাশিমালা কি জানি, ল্যামডা সমান h/p। ড্রিবগলি যে তরঙ্গ সূত্র বা প্রকল্প, ল্যামডা সমান h/p, পিটা যেখানে কি মোমেন্টাম বা ভরবেগ। এবার গতিশক্তি সমান বলে দিয়েছে, দেখো আমরা ক্লাস 11-এ পড়েছি গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি যদি কে হয়, তাহলে কে সমান হয় p²/2m, এটা যে ফর্মুলা গতিশক্তি আর ভরবেগের সম্পর্কে। এবার যদি আমরা প্রোটনের গতিশক্তি দেখি, তাহলে এটা kp, এটা সমান প্রোটনের ভরবেগ, এটা pp তার স্কোয়ার/2mp লিখে দিচ্ছি। আর আলফার কে আলফা, এটা সমান হচ্ছে p আলফা তার স্কোয়ার/2m আলফা। ঠিক আছে, এবার যদি দুটোর আমরা অনুপাত করি, তাহলে কি আসবে, kp/k আলফা। আচ্ছা, কোশ্চেনে তো এই দুটোকে সমান বলে দিয়েছে, দুটোর গতিশক্তি যেহেতু সমান, তাহলে এইটার এটা সমান হয়ে যাবে। তাহলে দেখো pp তার স্কোয়ার/2mp, এটা সমান হচ্ছে p আলফা তার
বাই 2m আলফা, এটা হবে। যেহেতু গতিশক্তি দুটো কি সমান, সমান করে দিলাম, 2 কেটে গেল, তাহলে পি তার স্কোয়ার বাই পি আলফা তার স্কোয়ার, এটা সমান হচ্ছে এমপি, নিচে এম আলফা, এটা দেখো 4mp হয়ে যাবে, কারণ আমরা জানি আলফা কণার ভর প্রোটনের ভরের কত গুণ হয়, 4 গুণ হয়, ওই জন্য এ করে দিলাম, এমপি কেটে গেল। এবার দেখো পিপি বাই পি আলফা, এটার সমান কত 1/2, স্কোয়ার আছে, এটাকে রুট করে দিলাম। আমাদেরকে কি করতে বলেছে, তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত করতে বলেছে। দেখো এই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু কি হবে 1/p, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ল্যামডা পি বাই ল্যামডা আলফা, এটা সমান পি আলফা বাই কত পি, ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা, দেখো পিপি বাই পি আলফা, এটা সমান কত 1/2 পেয়েছি, তাহলে পি আলফা বাই পিপি এটা সমান কত হয়ে গেলো 2 হয়ে গেল, বেশি পিপি করা হয়ে যাচ্ছে তাই না, এটা ইসটু ল্যামডা আলফা, এটা সমান আলটিমেট কত আসছে 2:1, তাহলে ল্যামডা পি ইসটু ল্যামডা আলফা এটা সমান 2:1, মানে অপশান এ যেটা সেটা হবে সঠিক উত্তর। আবার উল্টোটাও দিতে পারে, হয়তো তোমাকে বলে দিলে যে দুটোর ভরবেগ সমান, তাহলে তাদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কী হবে, তাহলে যদি বলে ভরবেগ সমান, তাহলে তখন ভরবেগটাকে সমান করে দিয়ে আমরা কি ক্যালকুলেশন করব।